নমস্কার, সবাইকে স্বাগত আমার নতুন গল্পের জগতে। আপনাদের জন্য আজকে আমার নিবেদন একটি জনপ্রিয় উপন্যাস, শেষ চৈত্রের ঘ্রাণ। আর করব না শুদ্ধ ভাই, ভুল হয়ে গেছে আমার। এবারের মতো মাফ করে দেন, জীবনেও আর অবাধ্য হব না আপনার। উক্ত কথাটি বলতে বলতে প্রাণপণে ছুটছে শীতল, তার পেছন পেছন চেলাকাঠ হাতে তেড়ে আসছে শুদ্ধ। ঘামে ভিজে আছে পরনের টি শার্ট, মুখভঙ্গি অত্যন্ত গুরুগম্ভীর, দৃঢ় কপাল ও ঘাড় বেয়ে ঝরে যাচ্ছে চিকন সরু ঘাম। এই মুহূর্তে রাগে দিক শূন্য সে, জেদ চেপেছে শীতলকে উচিত শিক্ষা দেবার। সে ঢাকা থেকে বাড়ি এসেছে আজ প্রায় 3 দিন হলো। 3 দিনই সে খেয়াল করেছে শীতল কিছু একটা লুকাচ্ছে। কি লুকাচ্ছে সেটা গতকাল রাতে ধরে ফেলেছে। সেই সঙ্গে নজরে পড়েছে শীতলের পদে পদে উড়নচণ্ডী ভাব, সবকিছুতেই গা ছাড়া মনোভাব ও লাগাম ছাড়া কথাবার্তা। আর এগুলো সে মোটেও পছন্দ করে না, তাই বরদাস্ত করার প্রশ্নই আসে না। কারণ এই 3টে বৈশিষ্ট্য বকে যাওয়ার প্রধান কারণ। আর তার মতে কারো ভুল শুধরে দেওয়ার পরেও সে যদি বারংবার একই ভুল করে, তার পানিশমেন্ট আপনা আপনি ফরজ হয়ে যায়। শীতলেরও তাই সময় হয়েছে, সময় এসেছে শক্ত হাতে তার লাগাম টেনে ধরার। এই জন্য সেও আর দেরি করলো না। সঠিক মানুষকে সঠিক পন্থায় সঠিক পানিশমেন্ট বুঝিয়ে দিতে চেলাকাঠ হাতে সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ আগেরই ঘটনা। তখন সকাল 6:30। ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে বাগানে এসেছে শীতল। পরনে গোলাপি রঙা নতুন 3 পিস, লম্বা কালো চুলগুলো সযত্নে বেনুনি করে সামনে এনে রাখা। মনটা বেশ ফুরফুরে, ঠোঁটে মিষ্টি হাসি, স্নিগ্ধ মুখখানায় অপার মায়া, ডাগর ডাগর নেত্রজোড়ায় আনন্দের রেশ। এত খুশির কারণ নেই, তবুও সে খুশি। কারণ গোমরা মুখে থাকতে তার ভালো লাগে না। দুদিনের ছোট্ট এই জীবনে 1.5 দিনই যদি মন খারাপ করে থাকি, তাহলে হেসে খেলে জীবন উপভোগ করবে কখন? এটাই তো সময় জীবন উপভোগ করার। মুক্ত পাখির ন্যায় স্বাধীন মনে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর সময়। মনে মনে একথা ভেবে ঠোঁটে হাসি এঁটে আশপাশে তাকালো। একটু দূরেই দারোয়ান কাকা মেন গেটের সঙ্গে লাগোয়া ছোট ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। দলে দলে পাখিরা নিজস্ব স্বরে ডেকে জানিয়ে দিচ্ছে সকালের আগমনী বার্তা। সে কয়েক ধাপ এগিয়ে দৃষ্টি ছুড়ল মেন গেটের ও পাশে। সামনের রাস্তা দিয়ে 2-1জনকে হাঁটতে দেখা যাচ্ছে। তাদের পাশ কাটিয়ে রিকশা টুংটাং শব্দে আসছে যাচ্ছে নিজস্ব গন্তব্যে। গেটের সামনে কাউকে না দেখে সে দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুক্ষণ আগে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখেছে শুদ্ধ ভাই জগিং করতে বের হয়েছে। যদিও ওনার ফিরতে দেরি হয়, প্রায় দিনই তারপরে একটু সতর্ক থাকা ভালো। আর যে কটা দিন থাকবে, অবশ্যই চোখ কান নাক খোলা রাখাই ভালো। কারণ এই লোকের শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি, শেয়ালের মতো ধৃত বুদ্ধি, সহজে চোখ ফাঁকি দেওয়া যায় না। কিভাবে যেন সব বুঝে যায়। একবার যদি তার উদ্দেশ্যের ব্যাপারে বুঝতে পারে, তাহলে খবর করে ছাড়বে। এই সব ভাবনা ছেদ ঘটিয়ে আন্না দাঁড়িয়ে নিজের কাজে লেগে পড়ল। ফোনটা সঠিক স্থানে রেখে আলতা পরা খালি পায়ে ঘাসের ওপর হেঁটে একটা ভিডিও ধারণ করলো। চমৎকার হয়েছে ভিডিওটা। গাছের ফাঁক ফোকর দিয়ে সূর্যের নরম আলো ঘাসে পড়ায় নজর কাড়ছে বেশি। তাও একটু এডিট করলে বা একটা হিন্দি গান লাগিয়ে দিলেই হবে। সকালের দিকে রান্নাঘরে তাড়া থাকায় বাড়ির গৃহিণীরাও বাগানের দিকে আসে না। আর ছোটরা 7টার পর ঘুম থেকে ওঠে। এই সুযোগে সে বাগানের ফুলের সঙ্গে গাছের সঙ্গে হেলান দিয়ে ঘাসের ওপর বসে এক এক পোজে এক এক রকমের ভিডিও নিল। ভিডিওগুলো তার মন মতো হওয়ায় হাসি লেপ্টে রয়েছে অধর জুড়ে। ভিডিওগুলো দেখতে দেখতে ভাবলো লাস্ট আরেকটা ভিডিও নিয়ে চলে যাবে। ঘড়ির কাঁটা তখন টিকটিক করে এগিয়ে যাচ্ছে 8-এর ঘরে। যমরাজের ফেরারও সময় হয়ে গেছে। তাই সে দ্রুত চুলের বিনুনি খুলে খোলা চুলে পোঁচ নিয়ে দাঁড়িয়ে সামনেই তাকাতে বরফের ন্যায় জমে গেল। তার থেকে কয়েক হাত দূরে ভ্রু কুচকে তাকিয়ে আছে শুদ্ধ ভাই। ওহ যা, ধরা পড়ে গেলাম। এখন কি বলবে? সে উপায় না পেয়ে গাল ভর্তি হেসে বলল, ভালো আছেন শুদ্ধ ভাই? জগিং সেরে ফিরলেন? তুই এখানে কি করছিস? এমনি এমনি হাঁটাহাঁটি করছিলাম আর কি। হাঁটতে গেলে পায়ে আলতা পরতে হয়?
না, গরম লাগছিল। যা গরম! আলতা, আলতা তো রাতেই পড়েছিলাম। শুদ্ধ আরেকটা কথাও ব্যয় করল না। শুধু এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। পেয়েও গেল কাঙ্ক্ষিত জিনিসটা। সে একটু গিয়ে অনুষ্ঠানের জন্য আনা চেলাকাঠের স্তূপ থেকে তড়িৎ গতিতে চেলাকাঠ হাতে তুলে নিল। শীতল ভয়ার্ত চোখে তাকালো। হাত দুটো থরথর করে কেঁপে উঠল। মস্তিষ্ক সংকেত পাঠালো এর মতিগতি সুবিধের নয়। পালা শীতল পালা। অবস্থা বেগতিক বুঝে সে ফোনটা ফেলে প্রাণপণে দৌড়তে শুরু করলো। আর মুখে বলতে লাগলো, আমি কিছু করিনি শুদ্ধ ভাই, ছেড়ে দিন, মরে যাব ওটা দিয়ে মারলে। সকাল সকাল মিথ্যে বলার রাগে কোনো উত্তর করলো না শুদ্ধ। তবে ওর মুখ দেখেই মনে হলো ধরতে পারলে খবর আছে। এদিকে প্রত্যেক দিনের মতো ঘড়ির কাঁটা ৮-এর ঘরে পৌঁছানো মাত্র ব্রেকফাস্ট করতে বসেছে বাড়ির কর্তা ও তাদের সন্তানরা। সামনের চেয়ারে বসেছেন সারাফাত, সাওয়াল ও শাহাদত চৌধুরী। এরপরে সায়ন, শখ, সৃজন, সাম্য ও স্বর্ণ। আরো ৩টি চেয়ার ফাঁকা, সেখানে বসবে শুদ্ধ, শীতল আর শতরূপা। একটু পরে শতরূপা চৌধুরীও এসে বসলেন। পেশায় তিনি আইনজীবী। উপশহরে থাকেন নিজস্ব ফ্ল্যাটে। একমাত্র ছেলে রুবাব কবির পেশায় মেরিনার। বছরে একবার ছুটিতে আসে। বর্তমানে মাঝ সমুদ্রে থাকায় যোগাযোগ হয়নি কয়েকদিন যাবত। ওখানে উনি মাঝে মাঝে আসেন ভাই, ভাবি, ভাইপো, ভাইজিদের সঙ্গে সময় কাটাতে। সবাই এসেছে, শুদ্ধ আর শীতল শুধু অনুপস্থিত। ওদের ডাকতে স্বর্ণ কেবল উঠে দাঁড়াতেই বাইরে থেকে থরবর করে ছুটে আসতে দেখা গেল শীতলকে। শীতলের পেছনে শুদ্ধকে দেখে সকলেই হতবাক, বিশেষ করে তার হাতের মেহগনি গাছের মোটা চেলাকাঠ দেখে। বিস্ময় থই চারে হারিয়ে ফেলেছে সকলে। এইটুকু মেয়েকে চেলাকাঠ দিয়ে মারতে তেড়েছে! মারলে মেয়েটা বাঁচবে? কি এমন বড় অপরাধ করেছে চেলাকাঠ দিয়ে মারতে হবে? তবে শুদ্ধ রেগে আছে দেখেই সীতারা চৌধুরী আগে ছুটলেন ছেলেকে বাঁচ সাধতে। চেলাকাঠ দেখে বুঝতে বাকি নেই শীতল আবার কোনো কাণ্ড ঘটিয়েছে। নয়তো ছেলেটা হঠাৎ রাগলো কেন? এখন যদি রাগের বশে দুঘা বসিয়ে দেয় তখন কি হবে? ওই হাড়গিলের শরীরে শক্ত মার হজম করতে পারবে শীতল? এদিকে ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছে শীতল। মুখ থুবড়ে পড়ে যাওয়ার উপক্রম। বড় মাকে আসতে দেখে ভরসা পেল। পায়ের গতি একটু শিথিল করা মাত্রই পায়ের পেশি বরাবর বাড়ি বসিয়ে দিয়ে দিয়ে দিল শুদ্ধ। বাড়িটা জোরেই দিয়েছে, বলার অপেক্ষা রাখে না। তীব্র যন্ত্রণায় সে পা ধরে ওমাগো বলে চিৎকার করে সেখানেই বসে পড়েছে। শুদ্ধ আরেক ঘা বসানোর আগেই সীতারা চৌধুরী দ্রুত বেগে চেলাকাঠ ধরে নিয়ে বললেন, ছেড়ে দে বাপ, কি করেছে মেয়েটা? এইটুকু বাচ্চা মেয়েকে চেলাকাঠ দিয়ে কেউ মারে? মরে যাবে তো মেয়েটা। যাক মরে যাক, এই রকম বেয়াদব থাকার চেয়ে না থাকাই ভালো। কিন্তু কি হয়েছে সে? বলবি তো নাকি? সকাল সকাল ঘুম থেকে উঠে ডাকাতের মতো রুদ্ররূপ ধরলি কেন? হ্যাঁ। একথা বলতে বলতে উনি ছেলেকে একটু দূরে সরাতে চাইলেন, কিন্তু শক্তপোক্ত দেহের পুরুষালী দেহটাকে একটা পাও নড়াতে পারলেন না সে। সে এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শীতলের দিকে। এদিকে কাঁদতে কাঁদতে পিছন থেকে বড় মাকে জাপটে ধরেছে শীতল। মাত্র একটা বাড়ি খেয়ে হাউমাউ করে কাঁদছে সে। চোখ মুখ লাল করে ভয় সিটিয়ে আছে বড় মার পেছনে। ফাটা বেগুনের মতো চুপসে গেছে এক বুক সাহস। শুদ্ধ রাগে ফুঁসছে। আরেকটা বাড়ি দেওয়ার জন্য হাতটা নিষ্পিস করছে, কিন্তু সীতারা চৌধুরী হাত ধরে থাকায় পারছে না। তাকে কাঁদতে দেখে শুদ্ধ আরেকটা দেওয়ার জন্য মাকে সরাতে গেলে শীতল কাঁদতে কাঁদতে বলল, আর করব না ভাইয়া, এবারের মতো মাফ করে দাও। আর করবি না কি না পরের হিসাব। এখন করলি কেন? বারণ করেছিলাম না? বলেছিলাম চৌধুরী নিবাসের মেয়েরা এত সস্তা না। সস্তা মেন্টালিটি দেখাতে চাইলে বাসার বাইরে বেরিয়ে যেতে বল বলেছিলাম না? শুদ্ধর ধমকে কেঁপে উঠল শীতল। বড় মাকে ধরে পরপর মাথা নাড়ল। হঠাৎ শুদ্ধ বারণ করেছিল তাকে মাথা নাড়ানো দেখে শুদ্ধ মায়ের হাত ছাড়ি সাইড থেকে আরেক ঘা বসালো শীতলের পিঠে। এখন সারাফাত চৌধুরী কয়েক ধাপ এগিয়ে গুরুগম্ভীর সুরে বললেন, বাড়ির মেয়ের গায়ে হাত তোলা এ কেমন বিহেভিয়ার শুদ্ধ? এর আগে বারণ করেছিলাম না তোমাকে? মেয়েরা বড় হচ্ছে, যখন তখন মেয়েদের গায়ে হাত তুলবে না। বাড়ির মেয়েটা যদি অবাধ্য হয় শুধু মার কেন প্রয়োজন? গলায় ফাঁস দিয়ে সিলিংয়ে ঝুলিয়ে রাখবো। বড় ভাইয়ের কথা শুনে শখ আর স্বর্ণ গুটিয়ে গেল। ভয় একে অপরের মুখ চাওয়াচাই করলো, কারণ তারাও সদ্য প্রেমে পড়ে মজেছে। এ কথা যদি শুদ্ধ জানে ওদের মেরে গুটিয়ে রোদে শুকাতে দেবে।
বেঁচে থাকলে অনেক প্রেম করা যাবে। ছেলে ছিল আজকের পাঠ। শেষ চরিত্রের ঘান পর্ব 1। পরবর্তী পর্বে দেখা হবে আপনাদের সঙ্গে পর্ব 2 নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি।